আমার মেয়ে না এক এক সময় বলে যে মা এটা পড়তে হয়, ওটা পড়তে হয়, এটা কেন পড়তে হয়? আমি নিউরো সায়েন্স পড়ছি, তার সাথে আমার এই বায়োলজির এই পার্টটার কোনো সম্পর্ক নেই, তবুও আমাকে এই পেপারটা কমপ্লিট করতে হবে, আমার ভালো লাগে না ওগুলো পড়তে। তো আমি বলি যে দেখো, জীবনে যখন এই পার্টটা তোমার এসেছে, তো এটা সব কিছুর সঙ্গে সব কিছু জড়িত আছে। হয়তো তুমি নিউরো সায়েন্স পড়ছো, কিন্তু তোমার এইটা কোথাও না কোথাও কোনো দিনও কাজে লাগবে, সেই হিসেবেই তো তোমাকে সিলেবাসটা দিয়েছে। এবং প্রফেসররা বা যারা মেন্টার আছে তারা নিশ্চয়ই জানেন যে এটা কোনো না কোনো দিন তোমার কাজে লেগে যেতে পারে। তো সেই কারণেই তোমাকে এটা পড়তে হবে। ভালো লাগে না বললে তো হবে না। অনেক কিছুই জীবনে ভালো লাগে না, তবু তো করতে হয়। পরে রিয়েলাইজেশন আসে, হ্যাঁ সেই সময় করেছিলাম, তাই আজকে আমি এটার উপর এটা আমার কাজে লেগে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক জীবনের, মানে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি এগুলো দেখেছি যে একটা সময় মনে হতো দূর এটা কি কাজে লাগবে, এটা কিছুই কাজে লাগে না, কিন্তু আলটিমেটলি দেখেছি কোনো না কোনো দিন সেটা ঠিক কাজে লেগে যাচ্ছে। সেই কারণে আমি বলি ওকে যে শেখার কোনো শেষ নেই, আর যা পারবে পড়ে নাও, শিখে নাও, নলেজ নিয়ে নাও, সব কিছু জীবনে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কাজে লেগে যাবে। এই যে আমি সেলাইগুলো করি, আমি শখেই সেলাই শিখেছি কিছুটা, আর কিছুটা আমাদের স্কুলে সেই সময় তো ওয়ার্ক এডুকেশন থাকতো, এবং ওয়ার্ক এডুকেশন আমাদের একটা মেন সাবজেক্ট ছিল, যেটা এখন উঠে গেছে। আমার খুব খারাপ লাগে যে এখন ছেলে মেয়েদের সিলেবাসে ওয়ার্ক এডুকেশনটা নেই, কিন্তু এই ওয়ার্ক এডুকেশনটা যে কত কাজে লাগে, কত কাজে লেগেছে, ছেলে বলো মেয়ে বলো, নিজেরা নিজেদের মতো করে তৈরি করা। সেই সময় অনেকেই ভাবতো যে দূর এই একটা 100 নম্বরের সাবজেক্ট দিয়ে রেখে দিয়েছে, কোনো কাজে লাগে না, কিছু লাগে না, শুধু নাম্বার বাড়ানোর জন্য। কিন্তু আমি নিজেও দেখেছি যে অনেক মেয়েরা এই যে সেলাই শিখে, সেলাই করে একটা উপার্জনের রাস্তা তৈরি করে নিয়েছে। প্রচুর, মানে সেই সময় তো আমাদের মেশিনেও সেলাই শিখতে হতো। আমি তো স্কুল থেকে মেশিনে সেলাই শিখেছি, এবং সমস্ত এমব্রয়ডারি কাজ, যেমন গুজরাটি স্টিচ, কাঁথা স্টিচ, তারপরে শার্টিং স্টিচ, স্মোকিং, অ্যাপ্লিক, মানে সমস্ত স্টিচ আমি স্কুলে শিখেছি। আর শুধু ক্রচেটটা আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। আমাদের স্কুলে ক্রচেটের আমাদের সময় কোনো সিলেবাসে ছিল না। আমাদের স্কুলে ক্লাস 2 থেকে সেলাই ছিল। আমার মনে আছে আমি ক্লাস 2 একটা উল দিয়ে ব্যাগ বানিয়েছিলাম, ছোট্ট একটা মানি পার্স, এবং সেই ব্যাগটা আমার কাছে অনেক দিন ছিল। মা আগেকার দিনে তো আমাদের সব ট্রাঙ্ক থাকতো, সেই ট্রাঙ্কের মধ্যে ওই ব্যাগ, সেলাইয়ের জিনিস, সেই ক্লাস 2 লেবেল করা থাকতো, 2য় শ্রেণী, 3য় শ্রেণী। আর মা যখনই ঘর-টর পরিষ্কার করতো, বা ওই কোনো কারণে ট্রাঙ্ক যদি খাটের তলা থেকে বেরোতো বা তাকের ওপর থেকে নামতো, আমি হুমড়ি খেয়ে পড়তাম পুরনো জিনিস দেখার জন্য। সেই পুরনো জিনিস দেখার মধ্যে যে কী একটা মজা আর কী একটা আবেগ ছিল, কী বলবো। তো সেই দেখতাম 3য় শ্রেণীতে ব্যাগ, 2য় শ্রেণীতে ব্যাগ, 3য় শ্রেণীতে বোধহয় একটা ছোট্ট স্কার্ট টাইপের আর কি একটা বানিয়েছিলাম সুতো দিয়ে, ওটার জাস্ট মানে হেম, টাক এগুলো শেখার জন্য। তো এরকম এক একটা ক্লাসে এক একটা আমাদের প্রজেক্ট তখন তো প্রজেক্ট বলতো না, তখন আমাদের বলতো এই সেলাইয়ের কাজ দিয়েছে এটা। মেয়েদের স্কুলে সেলাই থাকতো, আর ছেলেদের স্কুলে বোধহয় ওই কালি তৈরি, তারপরে চক তৈরি, তারপর ফিনাইল তৈরি, এই সমস্ত কিছু ওয়ার্ক এডুকেশনের কাজ থাকতো। তো সেই সময় কেউই হয়তো ভাবেনি যে হাতের কাজ বা এই আমাদের এই সেলাই এগুলো কোনো কাজে লাগবে ভবিষ্যতে। কিন্তু অদ্ভুতভাবে আজকের জীবনটা কিন্তু অনেক পাল্টে গেছে। আজকে ফেসবুকের দৌলতেই হোক, আর অন্য রকম কালচারের জন্যই হোক, মানুষের হ্যান্ডিক্রাফট বা হস্তশিল্পটা কিন্তু একটা বিশাল জায়গা করে নিয়েছে। যেরকম আমি দেখেছি যে শাড়ি বা জামা কাপড়ের ক্ষেত্রে হ্যান্ডলুমটা একটা বিশাল জায়গা করে নিয়েছে, ঠিক সেরকম আমাদের এই সেলাই বা হাতের কাজটা কিন্তু বিশাল জায়গা করে নিয়েছে। সেটা আমি সোশ্যাল মিডিয়ার দৌলতে আরও ভালো বুঝতে পারি। আর এখানে তো আমি দেখতে পাই যে
প্রতিটা ছেলে মেয়ে এবং খুব একনিষ্ঠভাবে এই কাজগুলো করে। তো আমার মনে হয় যে এখন স্কুলে এগুলো এই ওয়ার্ক এডুকেশনটা চালু করা উচিত, যাতে প্রতিটা বাচ্চা এগুলো, আর পড়াশুনোর বাইরে না এগুলো করতে বেশ ভালোও লাগে, বাচ্চারা খুব এনজয় করে। আমরা তো খুবই এনজয় করতাম। আমার মনে আছে সেলাই নিয়ে, আমি তো সেলাই যেহেতু ভালোবাসতাম, যারা ভালোবাসে না এটা আলাদা কথা, ভাসতাম এবং আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে হাতে করতাম। এবং এখন অনেকেই আছে যে একটা জামার বোতাম ছিঁড়ে গেলে সেলাই করতে পারে না, সেটা মেয়ে বলো ছেলে বলো সবার ক্ষেত্রে আমি দেখেছি। হ্যাঁ, জামার বোতাম সেলাই করতে পারে না, আমার খুব বিরক্ত লাগে যে এইটুকু সামান্য জিনিস এটা করে নিতে পারে না। মানে আমাদের তো স্কুলে বোতাম লাগানো থেকে সায়া বানানো থেকে পাজামা বানানো থেকে আমরা সব শিখেছি, তার ফলে আমি মেশিনটাও চালাতে পারি, আমার খুব মজা লাগে। আর এখন দেখো এই সেলাই শিখে, সেলাইয়ের এত রকম সেলাই জেনে আমার যেহেতু ইন্টারেস্ট আছে, আমার ভালো লাগে, হয়তো স্কুল সেটা ডেভেলপ করিয়েছে, এই ইন্টারেস্টটা গ্রো করিয়েছে। আমাদের খুব ভালো একজন টিচার ছিলেন, আমি যে সেন্ট মার্গারেট স্কুলে পড়েছি, সেন্ট মার্গারেটসের মেয়েরা কেউ যদি, এই আমার বন্ধুরা ভিডিও দেখলে তো বলবেই, আমাদের সেলাই শেখাতেন রমাদি। আমার গায়ে কাঁটা দিচ্ছে রমাদির কথা বলতে। বাবা, রমাদি একটা যে কী ব্যক্তিত্ব, রমাদি ব্যক্তিত্ব আমরা যারা রমাদিকে পেয়েছি তারা কেউ ভুলবো না। রমাদি আমাদের বাংলা পড়াতেন আর আমাদের সেলাই নিতেন, যেরকম বাংলা, মানে রমাদির কাছে যদি কেউ 60 পায় 100-তে বাংলায়, তার মানে সে বাংলায় তার অনেক দখল আছে। আমার এখনও মনে আছে, আমি আমাদের সেলাই খাতা ছিল একটা, সেলাই কিভাবে আমরা সেলাই করছি, কিভাবে জিনিসপত্রের যত্ন নিতে হয়, মানে সেলাই মানে কি শুধু সেলাই নয়, মানে ফেব্রিকের কিভাবে যত্ন নিতে হয়, কোন ফেব্রিক দিয়ে কি কাজ করা উচিত, এই ধরনের পড়াশুনো আমরা সেলাই ক্লাসে করতাম। এবং আমার এখনও মনে আছে, আমি বোধহয় ক্লাস 9-এ পড়ি তখন, তো আমাদের একটা খাতা ছিল, সেলাই খাতা, 9-এ বা আরও ক্লাস 7-8 হবে। সেলাই খাতাটা রমাদি আলাদা রেখে দিয়েছিলেন আমার খাতাটা। ক্লাস করার পর শেষে আমাকে বললেন, রিঙ্কু তোমার খাতাটা নিয়ে যাও। আমি একটু ভয়ই পেয়েছিলাম, রমাদিকে আমরা জমের মতো ভয় পেতাম, এত পার্সোনালিটি ভদ্রমহিলা ছিল, এত গম্ভীর ছিলেন, ওনাকে যে আমরা কী ভয় পেতাম, কী ওই ভয় মানে শ্রদ্ধা করতাম। রমাদি মানেই সবাই একটা অন্যরকম একটা, কী বলবো, আমার বলছে আমার গায়ে কাঁটা দিচ্ছে, ওনাকে আমার মনে পড়ে। তো উনি আমাকে ক্লাস ওই 9-10 হবে বোধহয়, তখন আমাকে উনি বললেন যে তোমার খাতাটা আছে, পরে দিচ্ছি। আমি তো খুব ভয় পেয়ে গেছি, আমি খাতায় কী লিখেছি, যে এত বাজে লিখেছি না বা কী হয়েছে, যে দিদি খাতা সরিয়ে রাখলেন, আমাকে বলছেন তোমার খাতাটা পরে দেবো। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর উনি আমাকে বললেন, রিঙ্কু তোমার লেখা এত সুন্দর হয়েছে, আমি সেই কারণে ওটা আমি নোটিস করেছি এবং আমি সেই জন্য আলাদা রেখেছি তোমার খাতাটা, তোমার খাতার লেখা খুব ভালো হয়েছে। মানে এই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো যে কী, মানে জীবনের আজ আজ পর্যন্ত সেটা আমি ভুলিনি। সেই রমাদির ওই আলাদা করে খাতা রেখে আমাকে ক্লাসের শেষে বললেন যে তোমার লেখা খুব সুন্দর হয়েছে, সেলাই নিয়ে তুমি লিখেছো যেটা, খুব ভালো লেখা হয়েছে। মানে আমি আজও আমার সেই কী লিখেছি সেটাও আমার অল্প অল্প মনে আছে। তারপরে আমি দেখেছি উনি, আমার মাঝখানে আমার একবার ক্লাস 9 আমার পক্স হয়েছিল, আমি প্রায় 15 দিন 20 দিনের মতো স্কুল যাইনি। রমাদি সেটা নোটিস করেছিলেন। তারপরে আমি যখন স্কুল গেলাম আমাকে জিজ্ঞেস করলে, রিঙ্কু এতদিন আসোনি কেন, শরীর খারাপ হয়েছিল? তো আমাদের তো সেই সময় চিঠি আগে দেওয়ার অত ব্যাপার ছিল না, হয়তো যেদিন জয়েন করেছি স্কুল সেদিনই চিঠি দিয়েছি বা বাড়ি থেকে জানিয়ে দিয়েছিল, আমার ঠিক মনে নেই। তো আমি বললাম হ্যাঁ ম্যাম, হ্যাঁ, আমরা তো তখন ম্যাম বলতাম না, ম্যাডামও বলতাম, দিদি বলতাম। আমার বললাম হ্যাঁ দিদি আমার পক্স হয়েছিল। তো তখন বলছে চিকেন পক্সও বুঝতাম না তখন আমি একটু হাঁ করে একটু দেখলাম। তারপরে আমি বললাম বলছে ঠিক আছে এখন ভালো আছো তো, বসো। তারপরে আমি কিভাবে জানি না, আমরা ছোটো থেকে, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি, আমাদের বাড়িতে পড়ার কালচার ছিল না, আমি কোনো গল্পের বই পড়িনি ছোটোবেলায়, কোনো সেভাবে গল্পের বই পাইনি। আমি মামার বাড়ি গেলে হয়তো 2-1টা গল্পের বই পেতাম, ওই শুকতারা পেতাম, আমার মামাতো বোন ও শুকতারা ছোটোদের ওই নন্টে ফন্টে ওর কাছে ও থাকতো, আমি
ওই যখন মামার বাড়ি যেতাম বছরে 2-3 বার 1 মাসের জন্য, তখন ওই সব বই হুমড়ি খেয়ে নিয়ে পুরো এরকম পাইল করে রাখতাম খাটের পাশে, দিয়ে একটা একটা করে বই পড়তাম, শেষ করতাম। তো সেই ওইটুকুই বই পড়া আমার। আমি ছোটোবেলায় কোনো দিন বই পড়ার কোনো কালচার আমার ছিল না, কিন্তু আমি জানি না, আমি পরের দিকে কিন্তু বাংলা ভালোই লিখতে শুরু করে দিয়েছিলাম, এবং ওই রমাদির অবদান অনেক আমার ওই বাংলা শেখা, বাংলা লেখা, বাংলা জানার পিছনে। আর আমরা তো বাংলা মানে আমাদের কাছে বাংলা হচ্ছে সবথেকে শক্ত সাবজেক্ট, মানে ইংরেজি সবথেকে শক্ত সাবজেক্ট, তারপরে হচ্ছে বাংলা। আমরা তো লার্নিং ইংলিশ গ্রুপ। তো আজকে রমাদির জন্য বাংলাও লিখতে পারি খুব সুন্দর। আর এই সেলাই দেখো, আমি এই সেলাই শিখে এখন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছি। আমার মেয়ে বলতো, মা তুমি অন্য ভিডিও দিও না, তুমি যেটা খুব ভালো জানো, তুমি সেলাইয়ের ভিডিও দাও, আমার খুব ভালো লাগে তুমি সেলাই ভিডিও দিলে। আমি বললাম সেলাই ভিডিও কেউ দেখে না রে বাবু। বলে না দেখুক, তুমি দিতে থাকো। আজকে কিন্তু সেলাই নিয়ে এটাতে আমি বলবো বাংলাদেশের মেয়েদের ভূমিকা অনেক বেশি। এই সেলাই বা হাতের কাজ, সুতো বলো, উল বলো, সব কিছু নিয়ে কিন্তু ক্রাফট আইটেমটা কিন্তু বাংলাদেশের মেয়েদের ভূমিকা অনেক বেশি আমার মনে হয়। ওরা কিন্তু ফেসবুকে কন্টেন্ট এগুলো বেশি দিতে শুরু করলো এবং এটা বেশি পপুলার হলো। আর আমি তো প্রথম অনেক বছর ধরেই দিচ্ছি, কিন্তু যেহেতু অত ভিউয়ার্স পেতাম না, আমার কোথাও খুব একটা লোকজন ইন্টারেস্ট নিয়ে দেখতো না, হয়তো ভিডিওটা ভালো করে করতে পারতাম না, বা যাই হোক যে কোনো কারণে আমি মাঝখানে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আজকে আমাকে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আর কি করেছে। তো আমি সেই জন্য বলছি যে সেলাই আমার কাছে দেখো আজকে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে এই সেলাই নিয়ে। তো সেই জন্য মানে লাস্ট অবধি এটাই যে মানুষের জীবনে যেই যাই শেখো না কেন, কোথাও না কোথাও ঠিক করে যদি শেখো, তাহলে কোথাও না কোথাও সেই কাজটা কিন্তু তোমার কাজে লেগে যাবে। মানে আমি সব কিছু দিয়েই নিজের জীবনের সারা জীবন দিয়েই দেখলাম যে এটা কিন্তু কোথাও না কোথাও সব কিছু, এই সেলাই বলে না, যে কোনো জিনিস আমি দেখেছি যদি শিখি ভালোবেসে, বা মন দিয়ে, ভালোবেসে না শিখলেও মন দিয়ে যদি কাজটা শিখি, সেটা কিন্তু কোথাও না কোথাও জীবনে কাজে লাগে, একবারের জন্য হলেও কাজে লেগে যায়। সেটা কিন্তু আমি নোটিস করে দেখেছি। তো সবাইকে তাই বলি যে যখন কোনো কিছু শেখার সুযোগ আসবে, সেটা পড়াশুনোর ক্ষেত্রেই হোক, যে কোনো জায়গায় কাজের ক্ষেত্রেও হতে পারে, বা সংসারের ক্ষেত্রেও হতে পারে, বন্ধু বান্ধবদের থেকে হতে পারে, তো যাই শিখবে দেখবে কোথাও না কোথাও কাজে লেগে। শেখার সুযোগ আসলে সেই সুযোগ কেউ ছেড়ো না, শিখে ফেলো। ঠিক আছে, চলো আজকে এইভাবেই আমি ভিডিও শেষ করলাম। আশা করি তোমাদের এই মাথার খোপার কাটা কিভাবে বানিয়েছি, খোপার ফুল, সেটা ভিডিও তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তোমরা আশা করি তোমরা শেখার চেষ্টা করেছো এটা থেকে। যদি কোনো সমস্যা থাকে আমাকে জানিও, আমি হেল্প করে দেবো। ঠিক আছে, চলো আজকে এই অবধি। পরের দিন আবার অন্য একটা সেলাই নিয়ে পরের গল্প করতে করতে চলে আসবো। ঠিক আছে।